নমস্কার, বাংলা জাগর সাফ কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। মাঝখানে একটা কালবৈশাখী হয়ে গেল, আর সেই কালবৈশাখীর পর একটু তাপমাত্রা নেমেছিল, কিন্তু আবার সেই তাপমাত্রা কিন্তু চড়তে শুরু করে দিয়েছে। প্রচণ্ড গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমের মধ্যে শুধুমাত্র যে বাইরে পরিবেশের উত্তাপ বাড়ছে সেরকমটাই নয়, সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপও বাড়ছে, কারণ সামনেই বিধানসভা নির্বাচন। আর মাত্র একটা মাসও বোধহয় সময় বাকি নেই, তার মধ্যেই বিধানসভা নির্বাচনের প্রথম দফার যে ভোট গ্রহণ সেটা চলে আসবে 23শে এপ্রিল, আর তারপরেই দিন গুনতে গুনতেই দেখবেন 29শে এপ্রিলও এসে গিয়েছে। আর তারপরে একটু অপেক্ষা, তারপরেই পরিষ্কার হয়ে যাবে যে মে মাসের 4 তারিখে একদম সামনে সাফ দেখা যাবে যে কারা সরকার গড়তে চলেছেন। সুতরাং সেই ভোট গণনার দিন পর্যন্ত আমাদের একটু দমটাকে বন্ধ করে রাখতে হচ্ছে, তার কারণ এই মুহূর্তে চারপাশে নানান ঘটনা ঘটে যাচ্ছে, আর সেই সমস্ত ঘটনার দিকে নজর রাখছি আমরা। কে কোথায় কি বলছেন, কোথায় প্রচারে গোলমাল হচ্ছে, কিংবা প্রচারে একেবারে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন, কোথায় প্রার্থী বাছাই নিয়ে বেশ খানিকটা বিক্ষোভ তৈরি হচ্ছে মানুষের মধ্যে, সাধারণ নেতাকর্মী সমর্থকদের মধ্যে, সেগুলোর দিকেও আমরা নজর রাখছি। আর এই সব কিছু নিয়েই বঙ্গযুদ্ধ 2026। প্রচার তো শুরু হয়ে গিয়েছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রচার শুরু করেছেন। আজকেই তিনি চলে গিয়েছেন উত্তরবঙ্গে, এবং সামনে বেশ কয়েকটা দিন, এক সপ্তাহেরও বেশি সময় তিনি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঘুরে প্রচার সেরে ফিরবেন, তারপরে আবার প্রচার। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজকের থেকেই প্রচার শুরু করলেন। তিনি অবশ্য দক্ষিণের দিকে নজর দিয়েছেন, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকে নজর দিয়েছেন। তিনি পাথর প্রতিমা থেকে তাঁর প্রচার সভা শুরু করলেন। তো এই প্রচারগুলো যেমন রয়েছে, তেমনি সারাদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস কিংবা বাম নেতৃত্ব তারা প্রচারে নামছেন। যদিও এই মুহূর্তে এখনও পর্যন্ত সেরকমভাবে প্রচার বা জনসভায় দেখতে পাওয়া যাচ্ছে না কংগ্রেসকে, কিন্তু সাংগঠনিক স্তরে তাদেরও প্রচারটা চলছে, তাদেরও কাজকর্ম চলছে। কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি, খুব শিগগিরই সেই প্রার্থী তালিকা সামনে এসে যাবে, এবং তারপর একেবারে হাড্ডাহাড্ডি চতুর্মুখী লড়াই গোটার রাজ্য জুড়ে 294 আসনে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘটনা কিন্তু ঘটে গিয়েছে, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, যার জন্য অপেক্ষা ছিল সাধারণ মানুষের, বিশেষ করে যারা বিচারাধীন ভোটার, অর্থাৎ যারা সমস্ত নথিপত্র দেওয়া সত্ত্বেও তাদেরকে বিবেচনাধীন করে রাখা হয়েছিল, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন তকমা যাদের গায়ে লেগেছিল, চূড়ান্ত ভোটার তালিকায় যাদের গায়ে সেই তকমা লেগেছিল, তারা অপেক্ষায় ছিলেন যে কবে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে শুরু করবে। সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে শুরু হয়ে গিয়েছে গতকাল মধ্যরাতের একটু আগে, অর্থাৎ রাত 12টা বাজবার ঠিক আগেই সেই সাপ্লিমেন্টারি লিস্টের প্রথম দফা বেরিয়ে গিয়েছে। শোনা যাচ্ছে যে আগামী শুক্রবার আরেক দফা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, কিন্তু সেখানে বেশ খানিকটা সংশয় তৈরি হয়েছে সাধারণ মানুষের। কে বাদ গেলেন, মানে কতজন বাদ গেলেন এবং কতজন থাকলেন বা নতুন করে তারা তালিকাতে এলেন, সেই সংখ্যাটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বলতে পারছে না। নির্বাচন কমিশন বলতে পারছে না যে 29 লক্ষ মানুষের বিচার শেষ হয়েছে, অর্থাৎ নথি যাচাই পর্ব শেষ হয়েছে, তাদেরই এই অ্যাডজুডিকেশন লিস্ট কিনা, মানে এই সাপ্লিমেন্টারি লিস্টে তাদেরই নাম রয়েছে কিনা এই 29 লক্ষ মানুষের, সেটাও কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে জানা যাচ্ছে। এই সংশয়টা কিন্তু মানুষকে বেশ খানিকটা সমস্যায় রাখছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে তৃণমূল কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট আকাশ সর্দার। স্বাগত জানাই আকাশ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত কুমার আইচ, স্বাগত জানাই আপনাকে, এবং অন্যতম রাজ্য সম্পাদকও বটেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপির, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মুখপাত্র মিডিয়া প্যানেলিস্ট রাজদীপ পাল, স্বাগত জানাই আপনাকে। আকাশ, জয়ন্ত এবং রাজদীপ, এই তিনজনের সঙ্গে আজকে আলোচনা করব এই মুহূর্তে রাজ্যের ঠিক কী পরিস্থিতি সেটা নিয়ে, কিন্তু তার আগে একটুখানি জেনে নেবার চেষ্টা করব যে এই যে সাপ্লিমেন্টারি তালিকা, সেই সাপ্লিমেন্টারি তালিকা মুখ্যমন্ত্রী কিন্তু প্রশ্ন তুলেছেন মধ্যরাতে কেন। এই মধ্যরাতে আমরা জানতে পারছিলাম গতকাল সন্ধ্যে 6টার সময় প্রকাশিত হবে। প্রথমে বলা হলো বিকেলে, তারপরে জানা গেল সন্ধ্যে 6টা, তারপর জানা গেল রাত্রি 9টা, এবং তারপর 11:15 সময়, 11:15 কিছু পরে সেই তালিকা প্রকাশিত হলো।
মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে ঠিক কি বলেছিলেন সেটা শুনে নিয়ে আমরা আলোচনা শুরু করব। শুনব। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনে। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? একটা জাজেরা তো অনেকদিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? প্রশ্নটা স্বচ্ছতা নিয়ে, আর এই স্বচ্ছতার জায়গাটাতেই একটা সংশয় মানুষের মনের মধ্যে তৈরি হয়ে গিয়েছে কিন্তু ইতিমধ্যে। কারণ জানা যাচ্ছিল এরকমটা যে ডিলিশন আর অ্যাডিশন দুটো আলাদা আলাদা লিস্ট বেরোবে, কিন্তু সেটা কোথায়, সেই জায়গাটা নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে এই মুহূর্তে এখন সংশয় রয়েছে। এই সংশয় নিয়ে ভোট দিতে যাবেন মানে যারা বাদ গেলেন তারা তো জানেন যে তারা বাদ গিয়েছেন, তারা আসবেন কিনা জানা নেই, মানে ভোটার তালিকায় আবার নাম তুলতে পারবেন কিনা জানা নেই। কিন্তু যারা অ্যাডজুডিকেশনে রয়েছেন তারাও তো এখন এই মুহূর্তে মনে মনে ভাবছেন যে ভোট দেবো কি দেবো না, দিতে পারবো কি পারবো না। এই সংশয়টা কি থেকে গেল না? আমি আনইন্টারাপ্টেড পর্বে, অর্থাৎ কেউ কারোর মধ্যে কথা বলবেন না এই পর্বে। নিজের পরিচয়টা দেওয়া হয়নি, আমি শান্তম চক্রবর্তী আপনাদের সঙ্গে রয়েছি। আর শুরুতেই একটু আকাশের কাছে যাব, আকাশ সরকার, যে এই সংশয়টা নিয়ে কি নির্বাচনে যেতে হবে এবার ভোটারদের, এই রকম একটা অবস্থা? দেখুন, বিষয় হচ্ছে নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়াটা চালাচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটা আমরা নাম মানে এরকম নাম দিতে ইচ্ছে করছে যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। মানে সাধারণ মানুষের আমরা গর্ব করে বলি উই দ্য পিপল অফ ইন্ডিয়া, কিন্তু এসআইআর প্রক্রিয়ার পরে যেন কেন্দ্র কোনোরকমভাবে আমাদেরকে বাংলার মানুষকে জিজ্ঞেস করছে হু দ্য পিপল অফ ইন্ডিয়া। আজকে নাগরিক ঠিক করে সরকার কে হবে। আজকে সরকার নাগরিকের ভোটে সরকার গঠন করার পরে নাগরিককে বলছে যে তুমি নাগরিক কিনা। এটা দুর্ভাগ্যজনক। অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের সমর্থন অর্জন করতে ব্যর্থ হচ্ছে। প্রতি পদে পদে বিভিন্ন নির্বাচনে বাংলার মানুষের কাছে গণতান্ত্রিকভাবে ভোটে পরাজয় হচ্ছে। কি করবে? বাংলার মানুষকে অন্য রাজ্যে গেলে বাংলায় কথা বললে মারো, মানে একেবারে বাংলার প্রতি এতটাই তারা বাংলার ভোট অর্জন করতে ব্যর্থ হয়েছে, যার জন্য বাংলার মানুষের প্রতি প্রতিশোধ নিচ্ছে। যার জন্য বাংলার মানুষকে কখনো নোটবন্দি কখনো ভোটবন্দির জন্য লাইনে দাঁড় হতে হয়েছে। এই যে মাঝরাতে সাপ্লিমেন্টারি লিস্ট বার করে সাধারণ মানুষকে আবার আতঙ্কের সৃষ্টি করে। ইতিমধ্যে 200 জনের মতো মানুষ মৃত্যুবরণ করেছে এই এসআইআরের জন্য। বিজেপির এর দায়ভার নিতে হবে, কেন্দ্র সরকারকে দায়ভার নিতে হবে, এবং আগামী নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের প্রতি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রয়েছে, যার জন্যই এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি এই মৃত্যু খেলা বাংলার মানুষের জন্য চালাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমি একেবারে খোলামেলা বলতে চাই যে একটা প্রেমিক যখন প্রেমিকাকে ভালোবাসার প্রস্তাব জানায়, 2 ধরনের প্রেমিক আমরা দেখতে পাই। প্রেমিকা যদি তাকে অ্যাকসেপ্ট না করে, তখন এক ধরনের প্রেমিক আছে, তার প্রেমিকাকে বলে যে তুমি যার কাছে থাকো ভালো থাকো, আমার হতে হবে। কিন্তু আরেক ধরনের প্রেমিক আছে, সে যখন তার প্রেমিকাকে না পায় সে তখন বলে তুই যখন আমার হবি না তখন কাউকেই হতে দেবো না। তার উপরে অ্যাটাক চালায়, তার উপরে অনেক সময় আক্রমণ চালায়। ঠিক তেমনিভাবে বাংলায় নির্বাচনের প্রতিবার বিজেপি তিরস্কার হওয়ার ফলে এই বাংলার মানুষের প্রতি তারা অ্যাটাক চালাচ্ছে, আক্রমণ চালাচ্ছে, এবং এর জবাব বাংলার মানুষ এই বিধানসভা নির্বাচনে দেবে, এবং এর ফলাফল 4 মে মানুষ এর জবাব বিজেপিকে দেবে। বেশ, আমি জয়ন্তবাবুর কাছে যাবো, রাজদীপবাবুর কাছে তারপরে অবশ্যই আসবো, জয়ন্তবাবুর কাছে আসবো। যে সংশয়টা মানুষের মনে তৈরি হয়েছে, এসআইআর হওয়াটা জরুরি, অবশ্যই জরুরি, তার কারণ 23 বছর ধরে ভোটার তালিকার এই নিবিড় সংশোধনটা হয়নি। কিন্তু একেবারে ভোটের আগে ভাগে এত তাড়াতাড়ি করে এই অব্যবস্থার একটা ছবি দেখতে পাওয়া গিয়েছে, যেটা নিয়ে প্রশ্ন উঠছে, যেটা নিয়ে সংশয় মানুষ। ঠিকই বলেছেন। তার কারণটা হচ্ছে এর আগে কোনো দিন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু ভারতবর্ষের বুকে হয়নি। এর আগে যে 8 বার যে রিভিশন হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ছিল ইন্টেন্সিভ রিভিশন, মানে নিবিড় সংশোধন।
এবার হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো হঠাৎ করে এই 23 বছরের একটা দীর্ঘ গ্যাপ কেন? 56 ইঞ্চি ছাতি নিয়ে 2014 সালে অনেক বক্তব্য, অনেক প্রতিশ্রুতির মাধ্যমে একটি সরকার কেন্দ্রে গঠিত হয়েছিল, যেই সরকার লোকপাল বিলের মাধ্যমে একটি লোকপাল প্রতিষ্ঠিত করবেন এবং সেই লোকপালের মাধ্যমে ভারতের জনগণ তাদের সাংবিধানিক অধিকার থেকে কখনো বঞ্চিত হবেন না। একটা সংবিধানের প্রথম অধিকারই হচ্ছে ভারতের জনগণের ভোটদানের ক্ষমতা। আজকে যারা ভারতবাসী, যাদের 18 বছর এবং ঊর্ধ্বে যাদের বয়স, আগে সেটা 21 বছর ছিল, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1984 সালে ক্ষমতায় আসার পর সেই ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছিলেন। তাহলে 18 বছরের ঊর্ধ্বে, 18 বছর এবং তার ঊর্ধ্বে যত ভারতীয় নাগরিক রয়েছেন তারা প্রত্যেকেই ভোটাধিকার প্রাপ্ত এবং ভোটের দিন তারা নিজেদের মতদানের মাধ্যমে তাদের পছন্দ মতো প্রার্থীকে জিতিয়ে সরকারকে বেছে নেবেন আগামী 5 বছরের জন্য। তাহলে এই 2014 সালে এই কেন্দ্রের সরকার আসার পর তারা কেন ইলেকশন কমিশনের কাছে, ভারতের জাতীয় নির্বাচন কমিশনের কাছে তারা কেন অ্যাপ্রোচ করেননি যে এই নিবিড় সংশোধনের প্রয়োজন আছে? কারণ নিবিড় সংশোধন কিন্তু একটা লং টার্ম প্রসেস, এটা কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে করা যায় না। এবং এই হঠাৎ করে আমরা বিহারের নির্বাচনের আগে দেখলাম গত বছর বিশেষ নিবিড় সংশোধন ওখানে হলো এবং ওখানে কিন্তু নির্বাচন কমিশন পুরো ছড়িয়ে ছিটিয়ে একসা হয়ে গেল। ওখানে ভোটের 25 দিন আগে নির্বাচন কমিশন এই এসআইআর প্রক্রিয়া শেষ করলেন। যাদের নাম বাদ গেল তাদেরকে সময় দিলেন 25 দিনের মধ্যে তারা অ্যাপিল করবেন, 25 দিনের মধ্যে তাদের হিয়ারিং হবে, তাদের ভোটার লিস্টে নাম উঠবে। এর মধ্যে নোটিফিকেশন জারি হয়ে গেল, নমিনেশন পর্ব শেষ হয়ে গেল, প্রার্থীরা প্রচার শুরু করে দিলেন। ভোটদানের দিন বিহারের ভোটদাতারা তাদের বুথে গিয়ে দেখতে পেলেন তাদের নাম নেই। প্রচুর ভোটার, হাজার হাজার ভোটার বিহারে তাদের ভোটদান থেকে বঞ্চিত হয়েছে, সাংবিধানিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। এখন বোধহয় আমরা কেউ খবরও রাখি না যে তারা ফের ভোটাধিকার ফিরে পেলেন কিনা। এক্স্যাক্টলি ঠিক তার অনুরূপ ব্যবস্থা এই পশ্চিমবাংলার বুকে আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে 15ই নভেম্বর শুরু হয়ে গেল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। 4 নভেম্বর থেকে শুরু হয়েছে, 4 নভেম্বর শুরু হলো, কিন্তু 15ই নভেম্বর থেকে ওটা গতি পেল। তার মধ্যে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী শুভঙ্কর সরকার ডেপুটেশন দিলেন নির্বাচন কমিশনারের কাছে। মনোজ আগরওয়াল, যিনি আমাদের সিইও ওয়েস্ট বেঙ্গল, তিনি দেখা করতে পারছেন না, তিনি এতটাই ব্যস্ত, তিনি ডেপুটেশন নিজের হাতে গ্রহণ করতে অক্ষম। তিনি তার ডেপুটি সিইওদের বা জয়েন্ট সিইওদের পাঠিয়ে দিচ্ছেন, তারা চুপচাপ তাকিয়ে আছেন, তাদের কাছে কোনো বক্তব্য নেই। প্রক্রিয়া শুরু হলো, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া শুরু হলো। আমরা কি দেখলাম? ভুলে ভরা প্রক্রিয়া। এই খসড়া তালিকা থেকে 58 লক্ষের বেশি নাম বাদ চলে। প্রক্রিয়াটার কোনো নির্দিষ্ট রোড ম্যাপ ছিল না, এই রোড ম্যাপ কোনো ফ্লোর চার্ট ছিল না। এই প্রক্রিয়াটার বিএলওদের অ্যাপ যেটা দেওয়া হয়েছে, বারংবার বিএলওদের অ্যাপে পরিবর্তন আনা হয়েছে। বিএলওরা নিজেরা হারিয়ে ফেলেছেন খেই, তারা বুঝতে পারছেন না কখন কিভাবে কি আপলোড করতে হবে। এবং জয়ন্তবাবু প্রচুর বিএলও মারা গেছেন। একটু আগে আকাশ যে 200 জনের কথা বলছিল, যে যারা মারা গিয়েছেন এর মধ্যে তাদের মধ্যে কিন্তু বিএলওরাও রয়েছেন, শুধুমাত্র সাধারণ ভোটাররাই নেই। আমি অবশ্যই আসবো আমি ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে আমি একবার রাজদীপ পালের কাছে যাব আনইন্টারাপ্টেড পর্বে। রাজদীপ পাল, অনেকগুলো অভিযোগ উঠছে, আমি দেখেছি এই বিষয়টা হয়, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রসঙ্গে যখনই কথা আসে তখনই ভারতীয় জনতা পার্টির কথাও চলে আসে। ভারতীয় জনতা পার্টি কি নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করেছে? যে অভিযোগটা বারংবার বিজেপির পক্ষ থেকে, বিরোধীদের পক্ষ থেকে, বিজেপি বিরোধী যারা রয়েছেন তাদের তরফ থেকে বারংবার উঠেছে, কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশনকে ভারতীয় জনতা পার্টি কোনো রকম নিয়ন্ত্রণ করেনি। আমরা 2014-এর আগে যে নির্বাচন কমিশন দেখেছি, তারা সরকারকে এমন ভাবে প্রশ্রয় দিয়েছিল। পরবর্তীকালে যে নির্বাচন কমিশন দেখছি, তারা নিরপেক্ষভাবে কাজ করছে বলে তাদের গায়ে প্রচন্ড জ্বালা হচ্ছে এবং মানুষের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে
যে এতদিন পরে এসআইআর কেন, বা নির্বাচন কমিশন এখন এত কড়া কেন। এই যে যারা বলছে যে মৃত, এসআইআর সময় মারা গেছে, এত সংখ্যা মারা গেছে, এই বিএলও সাহেব মারা গেছে, উনি মারা গেছে, আমি মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই যে 2021 নির্বাচনের পর কটা বিরোধী দলের কর্মী মারা গেছে উনি জানেন? একবারও বলেছেন মুখ দিয়ে? কটা বিরোধী দলের মেয়ে কার্যকর্তা রেপ হয়েছে সেটা উনি জানেন? কটা বিরোধী দলের কর্মীর উপর অবৈধভাবে অত্যাচার হয়েছে সেটা উনি জানেন? উনি সব জানেন না। উনি জানে আমি বাংলায় হেরে গেছি, হেরে যাওয়া আটকানোর জন্য মানুষকে এরকম ভাবে ভোগান্তি এবং নিজে এসআইআর এর বিরোধিতা করে এসআইআর এর ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছে এবং মানুষকে একটা অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছে। এবং আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই, আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, কিন্তু তাও একটা জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে যে রাত্রেবেলা ঘোষণা হচ্ছে কেন। আমরা এতদিন দেখেছি নির্বাচন কমিশন পুরোপুরি নিজের হাতে সবটা প্রক্রিয়া নিজের হাতে হ্যান্ডেল করছিল এবং পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্ট এই রায় দেয় যে জুডিশিয়াল সিস্টেম এর মধ্যে ঢুকবে এবং বিচারপতিরা এই হিয়ারিং এর মধ্যে হিয়ারিং এর দায়িত্ব পাবে। মানে এই যে এসআইআর যে প্রবলেমগুলো হচ্ছে, এসআইআর যে নথি যাচাই হবে, সমস্তটা জুডিশিয়াল সিস্টেম করবে। তো জুডিশিয়ারি সিস্টেমের হয়তো ওরা সকালবেলা রেডি করেছে, করার পরে নির্বাচন কমিশনের কাছে আস্তে আস্তে বেলা গড়িয়েছে এবং রাত্রেবেলা তারা ঘোষণা করেছে। এবং নাম্বার কেন ঘোষণা করছে না? এই একই পরিস্থিতি নাম্বারের জন্য, কারণ ভেরিফিকেশনটা করছে জুডিশিয়াল সিস্টেম, ভেরিফিকেশনটা কিন্তু নির্বাচন কমিশন করছে না। ভেরিফিকেশনটার যে ব্যবস্থা, যে সংখ্যা, যে টাইম, সবটাই জুডিশিয়াল সিস্টেমের ওপর থেকে নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছাচ্ছে। তো মহামান্য বিচারপতিরা যেমন ভাবে নির্দেশ দিচ্ছে, নির্বাচন কমিশন কিন্তু ঠিক তেমন ভাবেই চলছে। এবং বাংলার মানুষকে নাগরিকত্ব এইসব জুজু দেখিয়ে, এইসব ভুলভাল বুঝিয়ে এসআইআর এর বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল। আচ্ছা বেশ, আমি ক্রস ডিসকাশন শুরু করবো রাজদীপ বাবুর এই বক্তব্যটা নিয়েই। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছেন, এরকম এই অভিযোগ করছেন রাজদীপ বাবু। কিন্তু বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষকে ভুল বোঝানোটা আপনার কথা মতো শুধু মুখ্যমন্ত্রী নন, আপনাদের বিধায়ক মন্ত্রী তারাও করছেন, স্বয়ং বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যের এই মুহূর্তে বিজেপির যিনি সভাপতি তারাও অবশ্যই ভুল বুঝিয়েছেন। তাহলে তার কারণ তারা বলেছেন যে 1,20,00,000 নাম বাদ যাবে, কেউ বলেছেন 1,25,00,000 নাম বাদ যাবে, কেউ বলেছেন 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছেন 1 কোটি রোহিঙ্গা আছে এ রাজ্যে, কেউ বলেছেন 1 কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে এ রাজ্যে, তাদেরকে বাদ দিতে হবে। আবার কেউ বলেছেন যে যদি যদি ভোটার তালিকায় নাম তুলতে হয় তাহলে এনআরসিটা করিয়ে নিতে হবে, কেউ বলেছেন। তো মানে এগুলো অস্বীকার করতে পারবেন না বোধহয় রাজদীপ বাবু। বলছি তো, এই জিনিসটা বিজেপির নেতা, মন্ত্রী, প্যানেলিস্ট, মুখপাত্ররা কিভাবে বলছেন? কারণ তাদের কাছে তার কোনো পরিসংখ্যান নেই, কারণ তাদের কাছে আমাদের কাছে সেটাই তো প্রশ্ন। আমরা দিব্যজ্ঞানে বুঝতে পেরে যাচ্ছি যে এরকম ব্যাপার। আমরা বলছি মুখ্যমন্ত্রী সেই দাবি দিয়ে, মুখ্যমন্ত্রী পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মারার পরে এই স্পিকার মহাশয়কে একটা সংখ্যা বলেছিল, সেই সংখ্যা ধরেই ভারতীয় জনতা পার্টি বলেছে যে কত নাম বাদ যেতে পারে কিংবা কত নাম মানে আন্দাজে বলেছেন শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। এটা তো আন্দাজে নিশ্চয়ই বলবে না, কিভাবে বলেছে আমি তার কারণটা আপনাকে বলছি। হ্যাঁ সেটাই তো, সেই পরিসংখ্যানটা কোথায় আমি কারণটা আপনার কাছ থেকে নেব, কিন্তু এই সংখ্যাটার কথা তো বলেছিলেন। আমি আসছি রাজদীপ বাবু, আসছি বলেছিল যে বাংলায় আসছি রাজদীপ বাবু, আসছি আকাশ বাবুর কথা শুনে। হ্যাঁ, বিজেপির বন্ধু খুব সুন্দরভাবে বলছেন যে নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলোড়ন তৈরি করছে। তুমি বৈধ ভোটারের নাম কেটে নেবে বিজেপি, আবার সেই বৈধ ভোটারকে অ্যাডজুডিকেশনের মধ্যে 60 লক্ষ বৈধ ভোটারকে ঝুলিয়ে রাখবে। আবার আমি ইন্টারাপ্ট করিনি দাদা, আপনার আমাকে কথা বলতে দিন। শুভেন্দু অধিকারী বলছে যে 1 কোটি রোহিঙ্গা রয়েছে। আমি আজকের দিনে আমার বিজেপির বন্ধুকে বলছি, ভাই কোথায় রোহিঙ্গা লিস্টটা আছে? রোহিঙ্গা লিস্ট প্রকাশ করো সাধারণ মানুষের সামনে।
তাহলে এই ধরনের ভাড়কাও ভাষণ দিয়ে সাধারণ মানুষকে কেন বিভ্রান্ত করা হচ্ছে? যদি তোমরা প্রকৃতভাবেই মানুষের জন্য রাজনীতি করে থাকো, তাহলে যে সমস্ত সাধারণ মানুষ বৈধ হোক অবৈধ হোক তারা যখন এই এসআইআর লাইনে দাঁড়িয়েছিল, কারণ নাকে নল গোজা ছিল, কোনো অসহায় বৃদ্ধ মানুষকে যখন ওই মারুতি ভ্যান করে এনে এসআইআর লাইনে দাঁড় করানো হয়েছিল, কোথায় ছিল বিজেপির ক্যাম্প? বরঞ্চ তোমরা সিএ ফর্ম ফিল আপের নাম করে 800 টাকা করে 500 টাকা করে নিয়ে সাধারণ মানুষকে নাগরিকত্ব দেওয়ার নাম করে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে। মানুষের পাশে যখন ওই এসআইআর ক্যাম্প হয়েছিল, তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে পাওয়া গেছে, বিজেপির বন্ধুদের পাওয়া যায়নি, ভারতীয় জনতা পার্টির কাউকে পাওয়া যায়নি। সাধারণ মানুষের মনে তৃণমূল কংগ্রেসের বাসস্থান। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার পরিশ্রম এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সাধারণ মানুষের পাশে থাকার যেভাবে প্রচেষ্টা, সেটা বিজেপি অর্জন করতে পারছে না। আর সেই জন্যই এই ধরনের মন্তব্য তারা করছে। তার মানে একদিকে এই ধরনের মন্তব্য, যে মন্তব্য থেকে ভুল বোঝাবুঝি সম্ভব, অন্যদিকে মানুষের পাশে থাকা। এসআইআরে এই সব ছবি আমরা দেখেছি। আমি একটু জয়ন্তবাবুর কাছে যাব। সেটা হচ্ছে যে 1 কোটি রোহিঙ্গার কথা বলা হয়েছে। আমি যতদূর জানি আর কি, এই সামান্য সাংবাদিকতা জীবনে যেটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি, তাতে বর্তমানে 15 থেকে বোধহয় 20 লক্ষের কাছাকাছি এরকম রোহিঙ্গা রয়েছে গোটা পৃথিবীতে। তাহলে 1 কোটি রোহিঙ্গা বা 1 কোটি বাংলাদেশে অনুপ্রবেশকারী বা 1 কোটি 20 লক্ষ, 1 কোটি 24 লক্ষ, এরকম 1 কোটি 25 লক্ষ, এরকম সংখ্যাগুলো কোত্থেকে এলো? এই সংখ্যাগুলো কি সম্পূর্ণ না জেনে আন্দাজেই বলা হয়েছিল, নাকি এটার পেছনে অন্য কোনো হিসাব ছিল? রাজদীপবাবু বলছিলেন এটার পেছনে একটা হিসাব আছে। সেই হিসাবটা আমি শুনবো ওনার কাছ থেকে। আপনার কাছ থেকে শুনি আগে, কংগ্রেস কি ভাবছে? বিজেপির হিসেব তো বিজেপির মুখপাত্রে দিতে পারবেন, কিন্তু আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটাই বলতে পারি, আমাদের জননায়ক রাহুল গান্ধী উনি নির্বাচন কমিশনারকে ডাইরেক্ট প্রশ্ন করেছিলেন এবং পার্লামেন্টে দাঁড়িয়েও উনি প্রশ্ন করেছিলেন। ওনাকে বিজেপির বেঞ্চ থেকে বারংবার বাধা দেওয়া হয়েছিল সরকারি বেঞ্চ থেকে। সাংবাদিক সম্মেলনটা যেটাতে উনি ভোট চুরি কিভাবে হয় সেটা দেখিয়েছিলেন। ঠিক। তো বিহারের নির্বাচনের সময় উনি নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলেন যে বিহারে তো আপনারা নির্বাচনের আগে এসআইআর করলেন এবং সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারংবার বলেছেন যে বিহারে নাকি প্রচুর ঘুষপেটিয়া আছে, প্রচুর বাংলাদেশি বিহারে অনুপ্রবেশ করেছে। তো রাহুল গান্ধীজি তো প্রশ্ন করেছিলেন খোলা মঞ্চে দাঁড়িয়ে যে নির্বাচন কমিশন ডিক্লেয়ার করুক, নির্বাচন কমিশন ঘোষণা করুক যে বিহারে কতজন বাংলাদেশি ঘুষপেটিয়াকে ওনারা চিহ্নিত করতে পেরেছেন, সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে কতজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যম দিয়ে। তো তার উত্তর কিন্তু রাহুল গান্ধীজি এখনো হাতড়ে বেড়াচ্ছেন, এখনো তাকে দেওয়া হচ্ছে না। পার্লামেন্টে উনি প্রশ্ন করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে ঢোকাই বন্ধ করে দিয়েছেন। লোকসভাতে তিনি বিবৃতি দিতে আসেন না। তিনি কখন বিবৃতি দিতে আসেন? যখন রাহুল গান্ধী গুজরাটের আদিবাসী সমাজের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যখন উনি গুজরাটে যান এবং যখন ট্রেজারি বেঞ্চ মানে সরকার পক্ষ যখন জানতে পারে যে রাহুল গান্ধী আজকে লোকসভায় উপস্থিত থাকবেন না, তখন 45 মিনিটের নোটিশে প্রধানমন্ত্রী তখন তার বিবৃতি দিতে আসেন। লুকিয়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে বিজেপির প্রধানমন্ত্রী সারা দেশ থেকে রাহুল গান্ধীর প্রশ্নের জবাব দিতে না পেরে। ঠিক অনুরূপ অবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষ তো জানতে চাইছে, বাংলার মানুষ জানতে চায়। তারা বলছে বলছে 1 কোটি রোহিঙ্গা। আপনি একটু আগে নিজেই বললেন যে সারা বিশ্বে 15 থেকে 20 লক্ষ 18 লক্ষ রোহিঙ্গা বসবাস, সেখানে বাংলাদেশে ম্যাক্সিমাম রোহিঙ্গারা থাকে, কারণ মায়ানমার থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। তাহলে আজকে পশ্চিমবাংলায় তাহলে কতজন রোহিঙ্গা চিহ্নিত হলো এসআইআর এর মাধ্যমে? একদম তাই। এটা বাংলার মানুষের প্রশ্ন, এটা বাংলার ভোটারদের, সাধারণ ভোটারদের প্রশ্ন। রাজদীপের কাছ থেকে আমি বক্তব্যটা শুনবো, তিনি ব্যাখ্যা দেবেন বলেছেন, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। আমি বিরতির ওপারের রাজদীপ পালের বক্তব্য নিয়ে ফিরবো, অর্থাৎ বিজেপি কি ঠিক ভাবছে সেটাই একটু বোঝবার চেষ্টা করবো। একটা ছোট্ট বিরতির ওপারে ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। বঙ্গযুদ্ধ 2026 নিয়ে সাফ কথায়। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম, আর আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন 2 অতিথি। রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে আকাশ সর্দার এবং জাতীয় কংগ্রেসের তরফে রয়েছেন জয়ন্ত আইচ, এবং আমাদের সঙ্গে দূরসঞ্চারের মাধ্যমে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রাজদীপ পাল। আমি আরও একবার স্বাগত জানাবো আমাদের অতিথিদের এবং চলে যাব একদম সরাসরি রাজদীপবাবুর কাছে, কারণ যে প্রশ্নটা বিরতির আগে রয়ে গিয়েছিল, অর্থাৎ এই যে
মানুষের মনে সংশয় এবং 1,25,00,000 নাম বাদ যাওয়ার যে ভবিষ্যৎবাণী, এই সমস্ত কিছুর একটা ব্যাখ্যা রয়েছে রাজদীপ বাবুর কাছে, যেরকমটা দাবি করেছিলেন বিরতির আগে, সেটাই একটু শুনবো সংক্ষেপে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে গিয়ে কাগজ ছুঁড়ে মেরে স্পিকার সাহেবকে একটা পরিসংখ্যান দিয়েছিল যে এত মানুষ বাংলাদেশি এবং রোহিঙ্গা পশ্চিমবঙ্গে রয়েছে এবং সিপিআইএম তাদেরকে ব্যবহার করছে ভোটের দিন জেতার জন্য। আমরাও সেই পরিসংখ্যান ধরে একটু আগিয়ে বাড়িয়ে মানুষকে একটা পরিসংখ্যান দিয়েছি যে এত রোহিঙ্গা বা এত বাংলাদেশি। তাহলে অন্তত এই ক্ষেত্রে আপনার বক্তব্য অনুযায়ী আপনি মুখ্যমন্ত্রীকে, মানে আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করেছেন। আমি আকাশের কাছ থেকে উত্তর নেব, তার আগে আপনাকে একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে বলেছেন যে এত লক্ষ রোহিঙ্গা বা বাংলাদেশি পশ্চিমবঙ্গে রয়েছে। আমরা সেইটা ধরেই আমরা এই পরিসংখ্যান দিয়েছি যে এত রোহিঙ্গা বা এত বাংলাদেশি পশ্চিমবঙ্গে রয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। এবার আমাদের বিরোধী যারা মুখপাত্ররা রয়েছেন তারা আমাকে যে প্রশ্ন করলেন রোহিঙ্গাগুলো কোথায় বা বাংলাদেশিগুলো কোথায় খুঁজে দিন। দাদা, এটা এসআইআর হচ্ছে, এটা এনআরসি হচ্ছে না, এটা অন্য কিছু হচ্ছে না। যখন এনআরসি হবে তখন ধরে ধরে আপনাদেরকে একজন একজন করে দেখাবো এই বাংলাদেশি, এত লক্ষ বাংলাদেশি বেরিয়েছে, এত লক্ষ রোহিঙ্গা বেরিয়েছে, এত লক্ষ ভারতীয় বেরিয়েছে। এটা হচ্ছে এসআইআর, কারা কারা ভারতবর্ষের ভোটার। রাজদীপ বাবু জানেন যে এইভাবে এসআইআর করে ধরা সম্ভব নয় বাংলাদেশি কিংবা অনুপ্রবেশকারী কিংবা ঘুষপেটিয়া, ওই শব্দটার কথা বললাম যেটা ব্রিগেডে এই দিনকেও প্রধানমন্ত্রী বলেছেন আর কি। তো সেই সব ধরা সম্ভব নয়, সেটা করতে গেলে এনআরসি করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুভেন্দু অধিকারী কেউই সেটা জানেন না, এটাই তো অবাক কাণ্ড। আকাশবাবু কি বলছেন? শুভেন্দুবাবু, প্রধানমন্ত্রী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রত্যেকে অ্যাকচুয়ালি বাংলার মানুষের প্রতি রাগ। আমি এর আগেও বলেছি কেন রাগ। বাংলার মানুষ বিজেপিকে তিরস্কার করে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে যেভাবে বাংলার মানুষকে পরিষেবা দিয়ে রেখেছে, প্রতিটা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের সমর্থন যায়। আর ঠিক সেই কারণেই বাংলার মানুষকে কিভাবে হেনস্থা করা যায় সেটা ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে হোক আর নিজেদের কারসাজিতে হোক সেটা করে চলেছে। একটা এক্সাম্পল, ভারতীয় জনতা পার্টি, এই কেন্দ্র সরকার বাংলার মানুষকে 100 দিনের টাকা দেয় না। বাংলার মানুষকে 100 দিনের টাকা দেয় না কেন্দ্র সরকার, এটা বাংলার মানুষকে জানার দরকার। কারণ দুর্নীতি করেছেন, কারণ 100 দিনের কাজের টাকায় দুর্নীতি করেছেন। হ্যাঁ, আপনারা যারা দেখছেন বাংলার মানুষ, আমার মা বোনেরা যারা মাথায় ঝুড়ি নিয়ে কাজ করেছিলেন, গরিব মানুষ, আপনারা নাকি কাজ করেনি, দুর্নীতি করেছিলেন, বিজেপির পক্ষ থেকে বলছে তাই টাকাটা দেয়। ঘরের টাকা দেয় না। বাংলার অসহায় মানুষ যখন বৃষ্টি পড়ে, মাথার ছাদ পুড়ে যখন বৃষ্টি পড়ে, তখন শুভেন্দু অধিকারীরা আপনাদের ঘরের আবাস যোজনার টাকা আটকে রেখেছে, অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের টাকা দিয়ে দিয়েছে, 100 দিনের টাকাটাও দিয়ে দিয়েছে। আজকে বাংলার মানুষ যখন বিজেপিকে তিরস্কার করছে, সেই জন্য তাদেরকে এক কাজ করতে হবে, এই বাঙালিকে পেটাও। বিরোধী রাজ্যে, মানে অন্যান্য রাজ্যে বাংলায় কথা বললে এই তো বাঙালি, এ তো বিজেপিকে ভোটটা দেয় না, একে মারো। এ বাংলায় কথা বলছে, এ বিজেপিকে ভোটটা দেয় না, একে মারো, তাকে মারা হয়। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভাতে আলিপুরদুয়ার থেকে একজন ব্যক্তি এসেছিল, সোমনাথ নাম, তার কি অপরাধ? সে সেখান থেকে ভুলবশত একটা ট্রেনে উঠে বিহারের কিষানগঞ্জে চলে গেছিল। অপরাধটা কি? ভুলবশত চলে গেছিল, বিজেপি করে সেখানে গিয়ে বাংলায় কথা বলছে, আমি বুঝতে পারছি না আমি কোথায় এসেছি। বিজেপি সমর্থকরা তাকে ধরে প্রহার করলো সেখানে। এটা লজ্জা নয়? শুধু বাংলায় কথা বলে 3 দিন পর তাকে ফিরিয়ে আনা হয়েছে, তার চিকিৎসার ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতা কৈলাস বিজয় বলে যে চিড়ে খেলে বাংলাদেশি, আমরা কালকে বাংলার জয় বলা যাবে না, এত বাঙালি বিরোধী। বেশ, আমি রাজদীপ বাবু আসছি আপনার কাছে, জয়ন্ত বাবুর কাছে আসছি। সেটা হচ্ছে যে ব্যাখ্যা রাজদীপ বাবু দিলেন, সেটা হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি বলছেন যে এনআরসি হলে এদেরকে ধরা সম্ভব। অর্থাৎ আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, এই এত কষ্ট করে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো শেষ পর্যন্ত, কিন্তু তাতেও তো তাহলে অনুপ্রবেশকারী ধরা যাচ্ছে না, ধরা যাবে না। রাজদীপ বাবুর কথা, হাস্যকর দাবি প্রথম থেকেই করে এসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরা, এবং সেই হাস্যকর দাবিরই পুনরাবৃত্তি করছেন বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কারণ 1,25,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, এনাদেরকে আইডেন্টিফাই কোথা থেকে কিভাবে হলো তার সদুত্তর ওনারা কেউই দিতে পারছেন না এবং ওনাদের মুখপাত্র এখানে দিতে পারলেন না। আমরা এসআইআর এর প্রথম চরণে দেখতে পেলাম 58 লক্ষ ভোটার বাদ গেলেন যারা মৃত এবং শিফটেড অথবা লেফট।
তো মৃত, শিফটেড এবং লেফট সেগুলো তো ঠিক আছে, সেগুলো যথেষ্ট গ্রহণযোগ্য, কারণ তাদের বাদ যাওয়াই উচিত, কিন্তু সেটা logical নিয়ে কোনো দ্বিমত নেই। logical কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে 63 লক্ষ ভোটারকে হিয়ারিং এ ডাকা হলো, বা 63 লক্ষ 63,000-এর বেশি, 1 কোটি ভোটারকে ডাকা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং এ, সেখান থেকে প্রায় আপনার 44 লক্ষের মতো নাম তাদের ভোটার লিস্টে উঠলো, ফাইনাল ভোটার লিস্টে 28শে ফেব্রুয়ারি যেটা প্রকাশ পেল। কিন্তু সেটা ওঠার পর দেখা গেল 63,66,000 ভোটারের নাম সেখানে আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গেল। আন্ডার অ্যাডজুডিকেশনে যাবে কেন? না, আন্ডার অ্যাডজুডিকেশনে গেল হচ্ছে 60,06,675। হ্যাঁ, 60,06,675। তো প্রথমে তাহলে এই সংখ্যক ভোটারের নাম অ্যাডজুডিকেশনে যাবে কেন যদি তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়ে থাকে? তারা তো হিয়ারিং এ তারা তো গেছেন, তারা হিয়ারিং এ গিয়ে তাদের প্রমাণপত্র দেখিয়েছেন, জন্মের প্রমাণপত্র দেখিয়েছেন, যাদের স্কুলের মার্কশিট রয়েছে, যারা স্কুলে মাধ্যমিক পাস করেছেন তারা মাধ্যমিকের প্রমাণপত্র দেখিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল মাধ্যমিকের মার্কশিট গ্রহণযোগ্য, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে। এই হিয়ারিং এর সময় আমরা দেখেছি নির্বাচন কমিশনের যারা মাইক্রো অবজারভাররা যারা উপস্থিত হয়েছিলেন বাইরের রাজ্য থেকে, যাদেরকে উড়িয়ে আনা হয়েছিল, সেই মাইক্রো অবজারভাররা এক কথায় তারা সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেছেন। তারা আধার কার্ডকে মান্যতা দেননি, তারা কোনো আইডেন্টি প্রুফকে মান্যতা দেননি, তারা মাধ্যমিকের মার্কশিটকে মান্যতা দেননি, তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মান্যতা দেননি। এই নিয়ে গোটা বিষয়টা তো এই নিয়ে আদালতে গিয়েছে, আজকে আদালতে গেছে। সেখানে আমাদের মাননীয় রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার নিজে প্রথম মামলা দায়ের করেছেন, সেই মামলা এখনো বিচারাধীন। সুপ্রিম কোর্টে উনি প্রথম মামলা দায়ের করেছিলেন, এবং রাজ্য সরকার মামলা করার আগে শুভঙ্কর সরকার মামলা দায়ের করেছেন, এবং সেই মামলা এখনো পর্যন্ত বিচারাধীন। সুতরাং সেই বিষয়টায় কথা বলবো না, যদিও সেই বিষয়ে সেই মামলাতে গিয়ে রাজ্যের হয়ে সওয়াল করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। এই প্রথম, এটা একেবারে নজিরবিহীন একটি ঘটনা, কিন্তু সেটাকেও কটাক্ষ করা হচ্ছে। যাই হোক, রাজদীপ বাবুর কাছে আমি এবার যাব। রাজদীপ বাবু, দেখুন, মানে আপনার বিরুদ্ধ মতটা তো শুনলেন, এবার আপনার মতটা শুনি, বলুন। হ্যাঁ, আপনারা যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী বলেছে রোহিঙ্গা বেরোবে, শুভেন্দু অধিকারী বলে আমাদের শ্রমিকদা বলেছে রোহিঙ্গা বেরোবে, আমাদের সুকান্ত বাবু বলেছে রোহিঙ্গা বেরোবে। বলা হয়েছে যারা বিদেশি ভোটার, যারা ভারতবর্ষের ভোটার নয়, তারা ভারতবর্ষে ভোট দিতে পারবে না। আমাদের পরিষ্কার দাবি, জল দেওয়া যেসব ভোটার তাদেরকে বার করতে হবে এবং পরিষ্কার ভোটার লিস্টে ভোট হবে। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। সেই জন্য বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে যে মতুয়ারা ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল, বাংলাদেশের সেখানকার মুসলিম সাম্রাজ্যবাদের হাতে অত্যাচারিত হয়ে ভিটে মাটি ছেড়ে যারা এক বস্ত্রে আজকে বাংলায় এসে আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু জাতিতে হিন্দু। আর আপনারা দাবি করেন আপনারা হিন্দুদের রক্ষাকর্তা, কিন্তু সেই মতুয়াদের থেকে তারা বাদ গেছে। এবং এই মতুয়ারা কিন্তু নতুন আসেননি ভারতবর্ষে, তারা আশ্রয় নিয়েছেন কিন্তু আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে থেকে। কিন্তু সেই হিন্দু মতুয়াদের আজকে বাদ দিতে হয়েছে। আপনাদের সাংসদ শান্তনু ঠাকুর সেখানে বারংবার বলছেন যে মতুয়ারা বাদ গেলে যাবে, 1 কোটি রোহিঙ্গাকে বাদ দিতে হলে 1 লাখ মতুয়া বাদ যাবে। কিন্তু আমরা 1 কোটি কেন 1 পিস রোহিঙ্গাকেও আমরা দেখা পেলাম না, কিন্তু আমরা 3 লক্ষ মতুয়া ভোটারকে আমরা বাদ দিতে দেখলাম। হিন্দু ভোটাররা বাদ গেল, কিন্তু রোহিঙ্গা মুসলমানদের আমরা খুঁজে পেলাম না। সত্যি বিচিত্র এই দেশ। জয়ন্ত বাবুর কথা পরে আসছে, আমি রাজদীপ বাবুর বক্তব্যটা শুনি। যখন এনআরসিটা হবে তখন খুঁজে পাবেন না, এনআরসির জন্য অপেক্ষা করতে হবে। ততদিন পর্যন্ত এই মানুষগুলো ভোটহীন হয়ে বসে থাকবেন, মানে না ভোটার হয়ে বসে থাকবেন। মানে না, এক মিনিট আকাশবাবু, আমি একটু পরিষ্কার হয়ে দিতে চাই রাজদীপ বাবুর কাছ থেকে। ততদিন পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত এনআরসি না হচ্ছে ততদিন পর্যন্ত না ভোটার হয়ে বসে থাকতে হবে এই সমস্ত মানুষগুলোকে। ভোটাধিকার না পেয়েই বসে থাকবে, অবশ্যই বসে থাকবে, অবশ্যই বসে থাকবেন। মানে এই যে 63 লক্ষ মানুষের নাম বাদ গেল, ঠিক আছে, এই যে 60,06,675 জন মানুষ, যাদের মধ্যে অনেকেই ডিলিটেড হবেন, তাদের মধ্যে অনেকে কিন্তু বৈধ ভোটার। আমি একটা ছোট্ট উদাহরণ দিই রাজদীপ বাবু, আমি তারপর আপনার উত্তরটাই শুনবো, আপনার উত্তরই শুনবো আমি, অন্য কারণ নয়। আমাদের দুই অতিথি এখানে যারা রয়েছেন তারা বলবেন না, আপনি বলবেন। আমাদের আউটপুট এডিটর, বাংলা জাগর আউটপুট এডিটর চয়নিকা ব্যানার্জি পাল, তিনি
বালির বাসিন্দা, তিনি পরবর্তীতে কলকাতায় চলে আসেন বিবাহের পরে এবং তারপর তার নামটি ডিলিট করে দেওয়া হয়েছে। শুধু তার নামটি ডিলিট করা হয়নি, ঠিকানা সব কিছুই বদল করা হয়েছিল, ভোটার আই কার্ড ঠিকঠাক মতনভাবে স্থানান্তরিত করা হয়েছিল, সব কিছু করা হয়েছিল। কিন্তু তারপর তিনি ভোটও দিয়েছেন, তার বাবা এবং মা তারাও ভোট দিয়েছেন, কিন্তু তাদের তিনজনের নামে, অর্থাৎ তার বাবা, মা এবং চয়নিকা তিনজনের নামে কিন্তু ডিলিটেড ফ্রম দ্য ভোটার লিস্ট। চূড়ান্ত তালিকায় নাম না খুঁজে পেয়ে তিনি এই মুহূর্তে না ভোটার, বৈধ ভোটার তিনি। 100 বছর ধরে তাদের দেখুন, পরিবার এই বাংলার আমি বাসিন্দা আপনাকে- রাজদীপ বাবু, কিন্তু তাহলে তিনি কি ঘুষপেটিয়া নাকি অনুপ্রবেশকারী নাকি রোহিঙ্গা, কি বলতে চাইছেন বলুন? যে এসআইআর এর যে কাজটা হয়েছে অন্য কেউ বলবে না, শুধু আমি বলবো। হ্যাঁ নিশ্চয়ই আপনি SIR বলবেন, আমি যে- বলেছি তো, বলুন। একদম, এসআইআর এর যে কাজটা হয়েছে পুরোটাই একটা সফটওয়্যার এআই এর মাধ্যমে হয়েছে। এটাতে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন অবশ্যই কিছু কিছু জায়গায় ভুল হয়েছে, ভুল হওয়ার মাধ্যমে এইসব যারা ভারতবর্ষের বৈধ ভোটার তাদের কিছু কিছু নাম বাদ গেছে। তাদের জন্য কিন্তু ফর্ম 6 এর ব্যবস্থা নির্বাচন কমিশন করে রেখেছে। ফর্ম 6 ফিল আপ করলে তাদের নামটা আবার উঠে যাবে। ঠিক। কিন্তু যারা ফর্ম 6 ফিল আপ করার যোগ্যতার মধ্যে আসছেন না, তাদের কি হবে? তারা এখানে যেমন ভাবে রয়েছেন ভোট না দিয়ে থাকবেন, কারণ তারা বৈধ ভোটার নয়। এবং যারা বৈধ ভোটার তারা ফর্ম 6 ফিল আপ করবে, করে তাদের নামটা আবার উঠবে। রাজদীপ বাবু, এখানে একটা প্রশ্ন আছে। যদি আপনারা যারা বলতে ফর্ম চান, 6 বলছি, ফিল আপ করবেন, যারা ফর্ম 6 ফিল আপ করবেন, আপনার কথার প্রসঙ্গ ধরেই বলছি, যারা ফর্ম 6 ফিল আপ করবেন তাদের যে ভোটাধিকারটা এবারের ভোটে হবে তার কোনো গ্যারান্টি কি আছে? আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলছি, যারা ফর্ম 6 ফিল আপ করবে এবং ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আর নির্বাচন কমিশন তো এক নয় নাকি এক? ভালো করে আমি তো নির্বাচন কমিশনের মুখপাত্র না দাদা, আমি ঠিক, বিজেপির ঠিক, ঠিক, মুখপাত্র, সেই জন্যই তো কথা বলছি। আপনাকে বলছি। আমি বিজেপির কথা আপনাকে বলছি, সেই জন্যই জিজ্ঞেস করছি। বিজেপির কথা শুনুন, আমি বিজেপির কথা বলছি আপনাকে, যে যারা ফর্ম 6 ফিল আপ করেছে এবং যারা আমরা যে ভারতীয় জনতা পার্টির ফর্ম 7 গুলো জমা দিয়েছি, যেসব ফর্ম 7 গুলো পুলিশ বাজেয়াপ্ত করে নিয়ে গেছে বেআইনি ভাবে, সেই সব ফর্ম 7 এবং ফর্ম 6 যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক ভাবে নির্দিষ্ট জায়গায় আসছে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বেশ, ভোট হতে দেবে সুতরাং না, পুরো বিষয়টাই ভোট হবে হচ্ছে না। রাজদীপ বাবুর কথা শুনেই বুঝতে পারা যাচ্ছে, আমাদের দুই এসটিএম গেস্ট এখানেও রয়েছেন, ভোট তাদেরকেও বলবো যে পুরো যতক্ষণ না ব্যাপারটাই পর্যন্ত সুষ্ঠুভাবে পুরো হবে, ব্যাপারটাই কিন্তু এখনো ততক্ষণ পর্যন্ত পর্যন্ত পরিষ্কার করে বোঝা যাচ্ছে না যে ভোট তারা দেবে। এবার ভোটাধিকার পাবেন কিনা। কিন্তু সেইখানে একটা প্রশ্ন অবশ্যই উঠবে রাজদীপ বাবু, জয়ন্ত বাবু এবং আকাশ বাবু তিনজনকেই বলছি, যে 2024-এর সেই লোকসভা নির্বাচন, যে লোকসভা নির্বাচনে কিন্তু এই ভোটাররাই, এই যে 1,24,00,000-এর কাছাকাছি ভোটারের ভাগ্য এই মুহূর্তে অ্যাট দ্য স্টেক, যারা এখন এই মুহূর্তে ভোট দিতে পারবেন না বা ভোট দিতে পারবেন কিংবা কিছুই হ্যাঁ, বলছি, জানা শুনুন। যাচ্ছে না, তারা কিন্তু ভোট দিয়েছিলেন 2024-এ, তাই না? তো সেই জায়গা হ্যাঁ, থেকে শুনুন। মানে 2024-এর লোকসভা নির্বাচনের আমরা কথা যদি বলছি, দেখি, সেই সুতরাং সেই আমরা প্রশ্নটা যদি উঠে দেখি, যাবে, সেখানে জওহরলাল নেহরু বৈধ কিন্তু সরকার তো, ভোট মানে ছাড়াই সরকার বৈধ তো, প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই প্রশ্নটা উঠবে। শুনুন, শুনুন, আমি আমি একদম বলছি, শেষের শুনুন। দিকে চলে আসছি, আস্তে আস্তে সময় কমে আসছে। আমি একটু আজকের প্রচারটা নিয়ে একটুখানি কথা বলতে চাইছিলাম, তার কারণ সেখানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজদীপ বাবুদের, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আকাশ বাবুরা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন 50-এর নিচে নামাবেন তিনি ভারতীয় জনতা পার্টিকে। এরকম একটা চ্যালেঞ্জ আগেও ছুড়ে দিয়েছিলেন, বা বেশ কয়েকবার আমি বার 3 অন্তত শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়, যে এবারে 77টি আসন জিতেছিলেন 2021-এ, 2026-এ সেটা 50-এর নিচে নেমে যেতে পারে, নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন আজকে পাথর প্রতিমার সভা থেকে সেইটা শুনবো, তারপরে একটা সংক্ষিপ্ত আলোচনা শুনবো। প্রচার যেমন শুরু করলাম দক্ষিণ 24 পরগনার মাটি দিয়ে, আজকে মার্চ মাসের 24 তারিখ দ্বিতীয় দফার নির্বাচন 29শে এপ্রিল, প্রচার পর্বের শেষ দিন 27শে এপ্রিল। শুরু করলাম দক্ষিণ 24 পরগনা দিয়ে, শেষ করব দক্ষিণ 24 পরগনায়। শুরু করলাম পাথর প্রতিমা দিয়ে, শেষ করব ডায়মন্ড হারবারের মাটিতে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সমর্থনকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। দক্ষিণ 24 পরগনায়
তৃণমূল কংগ্রেসের যে ফল 2021 সালে হয়েছিল, পাথর প্রতিমায় 21,886 ভোটে সমীর দা জয়যুক্ত হয়েছিলেন। তার 3 বছর পরে বাপি হালদার যখন লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনারা সকলে বাপিকে দুহাত তুলে আশীর্বাদ করে জয়ের ব্যবধান আরো 4,000 ভোট বাড়িয়ে 25,172 ভোটে জিতিয়েছিলেন। এইবারে ভোটের ব্যবধান 40,000 করতে হবে। আমি আপনাদের কাছে এই আবেদন রাখতে এসেছি। এটা তো কর্মী সমর্থকদের কাছে আবেদন রেখেছেন পরের অংশটা, কিন্তু তার আগের অংশটা আমার মনে হয় রাজদীপবাবু কিছু বলবেন, কিন্তু তার আগে আকাশ কিছু বলতে চাইছেন। তবে সবার আগে আমি একটু জয়ন্তবাবুর কাছে যাবো। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তো তার মেগা প্রচারটা শুরু করে দিল, ভারতীয় জনতা পার্টিও প্রচার চলছে প্রচুর, বিভিন্ন জায়গায় আমরা দেখাচ্ছিও সারাদিন ধরে সেই সব ছবি। বামেরাও প্রচার চালাচ্ছেন, তারা তাদের যে সাংগঠনিক একটা খানিকটা দুর্বলতা তো রয়েইছে, খানিকটা ক্ষয় তো হয়েইছে, কিন্তু তার মধ্যেও তারা প্রচার চালাচ্ছেন। কিন্তু আপনারা অনেকগুলো ল্যাব পিছিয়ে পড়লেন না, এখনো পর্যন্ত প্রচার শুরু করতে পারলেন না, কারণ প্রার্থী ঘোষণা হয়নি। আমি জয়ন্তবাবুর কাছ থেকে সংক্ষেপে একটু জানতে চাই। না, একদমই বিষয়টা সেরকম নয়, কারণ আপনাকে একটু বুঝতে হবে ভারতীয় জাতীয় কংগ্রেস হচ্ছে একটা সর্বভারতীয় বৃহৎ রাজনৈতিক দল। আজকে ভারতের প্রধান বিরোধী দল হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। আজকে লোকসভায় 100 জন এমপি ভারতীয় জাতীয় কংগ্রেসের। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের কিছু পরিকাঠামোগত কিছু ব্যাপার রয়েছে। সে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আজকে 4টে রাজ্যে আপনি জানেন যে মেগা ইলেকশন চলছে, কেরালা, আসাম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত পুডুচেরিতে। সেখানে আসাম এবং কেরালাতে আজকে জাতীয় কংগ্রেস ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আজকে সেখানে আমরা ক্ষমতা দখল করতে চলেছি। তো সেখানে এবং সেখানকার ইলেকশনও কিন্তু অনেক আগে, 9 এপ্রিল। না, 9 এপ্রিল। তো সেখানকার প্রার্থী তালিকা আগে ঘোষণা করতে হবে, যেহেতু 9 এপ্রিল হচ্ছে সেখানে নির্বাচন। তাদের নোটিফিকেশন অলরেডি জারি হয়ে গেছে, সেখানে নমিনেশন পর্ব শুরু হয়ে গেছে। যেমন গতকাল আপনার আসামে আমাদের কংগ্রেসের প্রার্থীরা মিছিল করে গিয়ে সবাই নমিনেশন দাখিল করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমাদের কাছে এখনো একটু সময় রয়েছে, এবং আমাদের কিন্তু এই প্রার্থী তালিকা আমাদের চূড়ান্ত হয় কিন্তু এআইসিসি থেকে, দিল্লির এআইসিসি থেকে। সেখানে শুধুমাত্র সেখানে হাইকমান্ডে এক্স্যাক্টলি, কিন্তু সেখানে হাইকমান্ডের মধ্যে শুধুমাত্র আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি বা আমাদের যারা শীর্ষস্থানীয় প্রাদেশিক নেতৃত্ব রয়েছেন তারা যে শুধুমাত্র আছেন তা নয়। সেখানে আমাদের যিনি পশ্চিমবাংলার ইনচার্জ মাননীয় গুলাম আহমেদ মীর, যিনি জম্মু অ্যান্ড কাশ্মীরের বিরোধী দলনেতা, হ্যাঁ, এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার, সাধারণ সম্পাদক, এমনকি রাহুল গান্ধীজি নিজে রয়েছেন সেই কমিটিতে। তো রাহুল গান্ধীজি আপনারা সকলেই জানেন যে উনি গুজরাটে ছিলেন গতকাল, আজকে ফিরছেন গুজরাট থেকে। উনি আদিবাসীদের ওখানে একটা সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক সম্মেলন, উনি ওখানে প্রধান অতিথি রূপে গেছিলেন গুজরাটে। তো সেখান থেকে উনি ফিরে এসে, সেই জন্য উনি আসার পর আমাদের চূড়ান্ত হবে এবং 2-1 দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হবে। কংগ্রেসের প্রার্থীরা, কর্মীরা অলরেডি আমাদের কিন্তু দেওয়াল লিখা শুরু হয়ে গেছে, আমাদের সিম্বল আঁকা শুরু হয়ে গেছে, খালি প্রার্থীর নামের জায়গাটুকু খালি সাদা রয়েছে। যখন ঘোষণা হবে প্রার্থীর নামটা লেখা হয়ে যাবে, প্রার্থী রাস্তায় নেমে পড়বে। কিন্তু আমরা এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই মুহূর্তে আমরা বঞ্চিত ভোটারদের সাথে রয়েছি। বাংলার যারা ভোটাধিকার থেকে যাদের রদ করা হয়েছে, যাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেই সব বঞ্চিত বাংলার অধিবাসী ভোটারদের পাশে বাংলার জাতীয় কংগ্রেসের প্রত্যেকটা কর্মী এবং নেতৃত্ব তাদের পাশে রয়েছে। রাস্তায় দাঁড়িয়ে আমরা তাদের হয়ে লড়াই করবার জন্য আমরা প্রস্তুত হয়ে রয়েছি। রাজদীপ পালের কাছে যাব, কারণ তারা প্রচার তো অবশ্যই চালাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে একটা সমস্যা তৈরি হচ্ছে। আজকে সল্টলেকের আপনাদের যে দপ্তর রাজদীপ বাবু, সেখানে শুভেন্দু অধিকারীকেও বিক্ষোভের সামনে পড়তে হলো এবং সেই বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদেরও প্রার্থী নাপছন্দ হওয়া প্রার্থীর জন্য বারবার বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে বিজেপির। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গা থেকে শুনতে পাওয়া যাচ্ছে। সেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের 50-এর নিচে নামিয়ে দেবেন। কি বলবেন? সেরকমটাই কি মনে হচ্ছে এই মুহূর্তে বাংলার হাওয়া? শুনুন, যদি আমরা প্রার্থী পছন্দ না হওয়ার জন্য আন্দোলনের কথা বলি, তাহলে তৃণমূলের যে আন্দোলন হয়েছিল এবং তৃণমূল যেসব প্রার্থী দিয়েছে, যারা চুরি কেসে
জেলে গেছে আর এসছে, গেছে আর এসছে। আমরা ধরে নিলাম যে সিবিআই ইডিরা জেলে ঢুকিয়েছিল, তারা একটা সেন্ট্রাল এজেন্সি, তারা জেলে ঢুকিয়েছিল, এটাতে একটা প্রবলেম আছে, আমরা ধরে নিলাম। কিন্তু কুণাল ঘোষকে প্রার্থী করেছে মুখ্যমন্ত্রী। কুণাল ঘোষকে কিন্তু তুলে নিয়ে গেছিল বঙ্গীয় পুলিশ তুলে নিয়ে গেছিল। তার মানে যদি চোরেদেরকে কেউ প্রার্থী করে থাকে, না, সেটা তো তাদের দলের বিষয়। আপনাদের দলের ভেতরে এতটা বিক্ষোভ হচ্ছে কেন? আপনাদের দলের পায়ের ভেতরে তলে বিক্ষোভ মাটি হচ্ছে নেই। কেন? পায়ের তলায় মাটি। বিক্ষোভ হচ্ছে, শুনুন, আমাদের পায়ের দলের তলায় মধ্যে মাটি। বিক্ষোভ হচ্ছে, তার জন্য আমাদের সংগঠন সম্পাদক রয়েছেন, আমাদের রাজ্য সভাপতি রয়েছেন, তিনি সেটা বিবেচনা করে দেখবেন। কিন্তু বাংলার মানুষ তাদেরকে অপছন্দ করছে, যেসব চোরেদেরকে বাংলার মানুষ আপনাদের পছন্দ করছেন না আকাশ, রাজদীপ বাবু বলছেন। রাজদীপ বাবু বলছেন বাংলার মানুষ আপনাদের পছন্দ করছেন না আকাশ। বিজেপি বাংলার মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আগামী দিন 50-এর নিচে তো নামবে এবং যত দিন যাবে হয়তো সিট সংখ্যা আরো কমতে পারে। একটা কথা বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একমাত্র তৃণমূল কংগ্রেস, যে কিনা সাধারণ মানুষের কাছে ভোটটা চাইতে যাচ্ছে বিগত 15 বছরের একটা রিপোর্ট কার্ড নিয়ে। আর এই বিজেপি বাংলার মানুষের 100 দিনের টাকাটা দেয়নি। এই বিজেপি বাংলার বকেয়া 1.96 লক্ষ কোটি টাকা তারা আটকে রেখেছে। বাংলার মানুষের টাকা আটকে রেখেছে এই ভারতীয় জনতা পার্টি। তারা বাংলার মানুষের কাছে ভোটটা চাইতে যাবে কি করে? তাই জন্যই তো আজকে অগ্নিমিত্রা পলেরা, শুভেন্দু অধিকারীরা বাংলার মানুষের কাছে তিরস্কার হচ্ছে। অপরদিকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কর্মীরা যেভাবে রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাচ্ছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, বছরে 2 কোটি 20 লক্ষ মা বোনেদেরকে আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছি, মাসে 1500 টাকা। এই টাকাটা এসসি এসটিদের জন্য 1700 টাকা। এই টাকাটা বছরে হিসেব করলে 5 বছর হিসেব করলে দেখা যাচ্ছে 90,000 টাকা, প্রায় 1 লক্ষ টাকার ঊর্ধ্বে। আর ভারতীয় জনতা পার্টি বলছে মা বোনেরা নাকি ভিক্ষা নিচ্ছে। ভারতীয় জনতা পার্টি কি বুঝবে একটা অসহায় মায়ের সেখানে একটা প্রশ্ন থেকে যায়। সেটা হচ্ছে যে এরকমটা বলা হচ্ছে, মানে রাজদীপ বাবুরা বলছেন যে ভাতার বিরুদ্ধে তারা ভাতা দেওয়াটা বলছে 3000 টাকা করে, তারপরে ওরাই তো বলছে 3000 টাকা করে দাও। আগে 15 লক্ষ টাকা দাও, আগে বাংলার বকেয়া টাকাটা দাও, আগে 100 দিনের টাকাটা দাও, আগে ঘরের টাকাটা দাও, তারপরে এই ধরনের কথা বলো। ভাউতাবাজি বিজেপি বাংলার মানুষ পছন্দ করছে। এই বিজেপির বিরুদ্ধে শুধু তৃণমূলের লড়াই নয়, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সমগ্র বাঙালির লড়াই। তার কারণ বিজেপি শুধু তৃণমূলের টাকা আটকে রাখেনি, বাংলার টাকা আটকে রেখেছে। তাই বাঙালি এর জবাব দেবে। বাংলার টাকা আটকে রেখেছেন আপনারা, রাজদীপ বাবু বলছেন। আকাশ বাবু বলুন, উত্তর দিন। রাজদীপ বাবু, নারী নির্যাতন বাংলার প্রদেশে 1 নম্বরে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী। ডাবল ইঞ্জিন সরকার, সেই উত্তরপ্রদেশে গাড়ি নিয়ে পরিবর্তন যাত্রা করে বাংলার মানুষের সামনে। ভাই, ভারতীয় জনতা পার্টি তোমাদের নেতারা ঘুরে বেড়ায়, হুটকোলা জিপে আসে, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটিতে জনসমুদ্রে ভাসে। এটা মাথায় রাখবেন। আমাকে তো বলতেই দিচ্ছেন না, আপনি অন্যদিকে নিয়ে চলে যাচ্ছেন। বেশ না, রাজদীপ বাবু, আরজিকর নিয়ে আমরা আজকে কথা বলছিলাম না। আমরা আরজিকর নিয়ে আজকে কথা বলছিলাম না, আমরা আজকে কথা বলছিলাম মানে আকাশবাবু যেরকমটা প্রশ্ন করলেন যে রাজ্যের বকেয়া টাকা কোথায়? রাজ্যের বকেয়া টাকা বাংলার মানুষের টাকা দেবে না, অথচ বাংলার মানুষের ভোট নেবে। তৃণমূল কংগ্রেস বলছে 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি বকেয়া রয়েছে। কেন্দ্র অবশ্যই বকেয়া টাকা মিটিয়ে দেবে। কেন্দ্রকে যত জোট চুরি করবেন, কেন্দ্র বকেয়া টাকা আটকাবে। বাংলার ওই যে বাংলার মানুষের ভোট পায় না, বাংলার মানুষের ভোট পায় না, সেই জন্য বাংলার মানুষকে এইভাবে আক্রমণ করছে। আমি খুব মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে। আমি একদম আমাদের আজকের আলোচনা শেষ করবো একেবারে প্রত্যেকের কাছে। আর এই জন্য স্লোগান উঠেছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। প্রত্যেকের কাছে 30 সেকেন্ড করে যাব। আমি রাজদীপ বাবুর কাছে প্রথমে যাব। ঠিক কি কারণে আপনারা জিতবেন, কি মনে করছেন? 30 সেকেন্ড। বাংলার মানুষ তৃণমূলের প্রার্থীদের দেখে নিয়েছে। এমন লোককে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে যারা কোনো না কোনো সময় জেল খেটেছে, রেশন চুরির মধ্যে জড়িত ছিল, গরু চুরির মধ্যে জড়িত ছিল, সারদা কাণ্ডে জড়িত ছিল, রেপের সাথে জড়িত ছিল, তারা খুনি, তারা মানুষকে খুন করেছে। এইরকম লোকেদের তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী এবং আরে দাদা বলতে দিন না, আপনার সময় আসবে, আপনার সময় আসবে। রাজবাবু তাড়াতাড়ি শেষ করুন। বাংলার মানুষ এমন লোকেদের প্রার্থী করেছে, বাংলার মানুষ বুঝে গেছে যে এই টিএমসি কে যদি আমরা ভোট দিই, আমরা বেঁচে থাকব না। আমি জয়ন্ত বাবুর কাছে আসবো 30 সেকেন্ডের জন্য। তাই জন্য বাংলার মানুষ বিজেপিকেই জিতবে। বেশ, হ্যাঁ রাজদীপ বাবু শুনলাম। জয়ন্ত বাবু, দেখুন, এখানে পুরোপুরি পরিষ্কার চিত্র, এর মধ্যে কোনো কিছু লুকোবার নেই। বিজেপি দল হচ্ছে বাংলা এবং বাঙালি বিরোধী একটি রাজনৈতিক দল। তারা যে রাজ্যে ক্ষমতায় রয়েছে, যেখানে ডবল ইঞ্জিন সরকার তাদের রয়েছে, সেখানে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। বাঙালি দেখলে তাদের ওপর আক্রমণ,
তাদের ওপর মারধর, তাদেরকে মেরে বাংলায় পাঠিয়ে দাও, এবং বাংলায় এসে বাংলা বিরোধী জিগির তোলার জন্য সেখানে ঘুষপেটিয়া, রোহিঙ্গা এবং পার্টিকুলার একটি সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়কে টার্গেট করা, এবং তারা বাঙালি মুসলমান হওয়া সত্ত্বেও তার কারণ আমি একটা ছোট্ট খালি, আর আমাকে উদাহরণ নেওয়ার সময় নেই, আর শেষ 10টা হয়ে সেকেন্ড, গেছে। আমি 10টা সেকেন্ড নেব আপনার থেকে। বসিরহাটের বাসিন্দা 1947 সালের আগে, মানে ব্রিটিশ জমানার সময় তাদের জমির দলিল রয়েছে, তারা সেখান মানে তারা 150 বছর ধরে এখানকার অধিবাসী তারা ভোটাধিকার বসিরহাটে, তাদের ভোটাধিকার থেকে আমি তাদের আকাশ বাবুর নাম কাছে কাটা আসবো, গেছে। আকাশ বাবুর কাছে তারা আসবো একদম বঞ্চিত, শেষে। তারা বাঙালি মুসলমান বলে, এটাই তাদের অপরাধ। বেশ, একদম শেষে আসবো আকাশ বাবুর কাছে। আমরা বলছেন আপনাদের প্রার্থী, এরা বলছেন বিজেপি বাংলা বিরোধী, আপনি কি বলছেন? বাংলার 30 মানুষ সেকেন্ড। বিজেপিকে অপ্রাসঙ্গিক করেছে। 30 সেকেন্ড আমি বিজেপির সম্বন্ধে বলে নষ্ট করতে চাই না। বাংলার মানুষকে একটাই কথা বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন, এই সরকার মানুষের জন্য লড়ছে। জন্ম থেকে মৃত্যু অবধি নানান ধরনের জনমুখী প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মানুষকে ভালো রেখেছে। অপরদিকে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্র সরকার বাংলার বকেয়া টাকা বন্ধ রাখা সত্ত্বেও, ঘরের টাকা 100 দিনের টাকা বন্ধ রাখা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে রয়েছেন ছত্রছায়া হিসেবে। তিনি কিন্তু দল দেখেননি, সমগ্র বাংলার মানুষের জন্য। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে আপনার মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন এবং এই ভারতীয় জনতা পার্টি থেকে সাবধান থাকবেন। বেশ, কার সঙ্গে থাকবেন জনতা সেটা তো তারাই জানেন। অনেক ধন্যবাদ, আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, জয়ন্তবাবু, আকাশবাবু এবং রাজদীপবাবুকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সামনে যে বিধানসভা নির্বাচনের লড়াই শুরু হয়েছে, যে বঙ্গযুদ্ধ 2026 শুরু হয়েছে, সেই বঙ্গযুদ্ধে কে জিতবেন শেষ হাসি হাসবে কিন্তু সেই আম জনতা। আগামী মে মাসের 4 তারিখ তার যে ফলাফলটা সেটা সামনেই চলে আসবে, তার জন্য অপেক্ষা করে থাকা। আজকের বঙ্গযুদ্ধ, আজকের সাফ কথা এই পর্যন্ত। নমস্কার।